কাল থেকেই গ্যাসের প্রবলেমের জন্য শরীরটা একটুকু খারাপ লাগছিল, তবে বেলাতে যে শরীরটা এতটাই খারাপ হয়ে যাবে আর তার জন্য যে 4-4টে ইঞ্জেকশন নিতে হবে ভাবতেও পারিনি। আর এই বাচ্চা ছেলের মায়েদের হয়তো কোনোদিনও শরীর খারাপ হতে নেই। সো হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবার স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো শনিবার, এখন ঘড়ির কাঁটায় ওই সকাল 6:30টার মতো বাজবে। এখন থেকে আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। তো প্রতিদিন সকালে যেমন কাচাকুচি করে থাকি, সেরকম সকালে কাচাকুচি করে নিয়ে চলে এসেছি। তো সকাল থেকে একটু শরীরটা অসুবিধা লাগছে। কালকে রাতের থেকে একটু গ্যাসের প্রবলেম হচ্ছে। রাত থেকে আজ সকাল পর্যন্ত বেশ কয়েকবার বাথরুমে গেলাম, তো সেই কারণে তলপেটটা হালকা ব্যথাও করছিল। তো ভাবলাম যে কাচাকুচিটা সেরে নিই, সোনামা যেহেতু ঘুমাচ্ছে। আর যেদিনকে শরীর খারাপ লাগে সেই দিনকে কাজগুলো করতে একটু দেরি হয়ে যায়, জানেন তো। একটুকু থেমে 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 করতে ইচ্ছা করে, শরীরে সেই রকম কোনো আর জোর থাকে না। আজকের দিনটি ঠিক সেই রকমই হয়েছে। কালকে রাতের থেকে একটু শরীরটার প্রবলেম লাগছিল, তবে আজকে সকাল থেকে আরও শরীরটার প্রবলেম লাগছে। তবুও উঠে পড়ে ভয়ে সপারে কাজ সেরেছি, তারপরে কাচাকুচি করে নিয়ে চলে এসেছি। কাচাকুচি করেছি বটে, তবুও কাচাকুচি করতে অনেকটাই কষ্ট লাগলো। দিদিভাই কিন্তু বললো যে বুনু জামা কাপড়গুলো রেখে দিয়ে আমি কাচাকুচি করে দেবো। তবে ওই যে দেখলেন সোনা পাপা সকালেই উঠে পড়েছে। দিদিভাই একদিন দুদিন কাচতে টাইম পায় না, তারপরে আমারগুলোই আর কি করে কাচবে। সেই কারণে একটুকু কষ্ট হলেও কাচাকুচিটা করে মিলে দিলাম, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এখন তো রোদের কোনো ভরসা নেই, এখনই রোদ দেবে আবার তখনই জল নামিয়ে দেবে। তো যাই হোক, আজকে আর সকালে কোনো রকম মুড়ি খাবার খাবো না। আর সকালে উঠে পড়ে আগে চুলটা আঁচড়িয়ে নিয়েছি, যাতে নিজেকে একটু ফ্রেশ লাগে। কারণ শরীরটা এমনিতেই ভালো নেই, আবার চুল না আঁচড়ালে আরোই শরীর ভালো লাগে না। তো এরপরে 1 গ্লাস মতো শরবত খেয়ে নেবো, আর কোনো কিছু খাবো না। আমি আবার এই নুনে আর চিনিতে ছাড়া মিশিয়ে খেতে পারি না। অনেকে হয়তো শুধু চিনি দিয়ে শরবতটা খেয়ে থাকেন, তবে আমার যদি অল্প পরিমাণে নুন না আমি মিক্স করি, তবে কিন্তু আমি এই শরবতটা খেতে পারি না। ওই 2 চামচ মতো চিনি নিলাম আর 1 চিমটি মতো নুন নিলাম। এখনো পর্যন্ত ঠান্ডা লাগাটাও কমেনি, ঠান্ডাটাও বেশ হালকা ফুলকা এখনও লেগেই রয়েছে, তবে আগের থেকে একটুকু পরিমাণে কমেছে। তো যাই হোক, শরবতটা ভালো করে ঘাটিয়ে নিই, তারপরে না হয় শরবতটা খেয়ে নেবো। তারপরে দেখি যদি শরীরটা একটুকু আরাম লাগে। এদিকে আবার বরমশাই হাঁক দিচ্ছে যে সোনামা উঠে পড়েছে। তো যাই হোক, চলুন এবারে ওকে খাবার খাওয়াতে রেডি করাতে হবে, তারপরে আমার চিন্তা হবে। সকালের খাবারটা কোনো রকমে করে পরে সোনামাকে খাইয়ে দিয়েছি। দিদিভাই বলছিল আমাকে দিয়ে, আমি খাইয়ে দিচ্ছি, কারণ সোনামা যেহেতু এক জায়গায় বসে খাবার খায় না, ও চারিদিকে ছুটে দৌড়ে খেলা করে করে খাবার খায়। তো দিদিভাই খাইয়ে দিচ্ছিল 2-3 চামচ, তবে আমি দেখলাম যে সোনা পাপাকে দিদিভাই খাওয়াতে পারছিল না। তো আমি কোনো রকমে একটু বোকাঝোকা করে পরে সকালের খাবারটা খাইয়ে দিয়েছি, তবে পুরোটা খাওয়াতে পারিনি, জানেন তো। অন্যদিন খেলা করে করে পুরোটা খাইয়ে দিই, আজকে ওই অর্ধেকটা মতো খাবার খেয়েছি। আর এই মুহূর্তে আমার কাছে এসেছে, চুপচাপ শুয়ে রয়েছে, আর এইদিকে আমার ব্রেস্ট ফিডিং করছে। এবার শরীরটা এতটাই খারাপ লাগছিল, ডাক্তার না দেখিয়ে আর পারলাম না। প্রথমে ভেবেছিলাম যে ডাক্তার দেখাবো না, তবে মিনিমাম 5 থেকে 6বার মতো বাথরুম গিয়েছিলাম আর 2বার মতো বমি হয়েছিল। তো সেই কারণে সোনামায়ের পাপা ডাক্তারকে ফোন করে দিয়েছিল যে এরকম করে তার ফেলে রাখা চলবে না রুগীটাকে। তবে যেটার জন্য আমি ডাক্তার দেখানোর জন্য ভয় পাচ্ছিলাম, ঠিক আমার সাথে সেটাই হয়েছে। আমার ইঞ্জেকশন নিতে প্রচণ্ড পরিমাণে ভয় লাগে আর ব্যথাও লাগে। আর যেহেতু মাকেও দেখেছিলাম, এই কিছুদিন আগে আমার শাশুড়ি মায়েরও এইরকম শরীর খারাপ হয়েছিল, তো সেই কারণে বিশেষ করে আমার একটু ভয় লাগছিল। আর এইদিকে সোনামায়ের পাপা সব কটা ওষুধ, ORS সব কিছু নিয়ে চলে এসেছে। আর ওষুধ মিনিমাম 6টা মতো দিয়েছে। তো এই ওষুধগুলো খেতে খেতে আমার হয়তো পেট ভরে যাবে সারাদিন, আর সেই রকম কোনো খাবার খেতে হবে না। এই গ্যাসটার প্রবলেমের থেকে যে এতটা বাড়াবাড়ি হয়ে যাবে, আর তার জন্য যে আমাকে 4-4টে ইঞ্জেকশন নিতে হবে ভাবতেও পারিনি, জানেন তো। 4-4টে বলে ভুল হবে, আমাকে এই মুহূর্তে ইঞ্জেকশন দিয়েছে 2টো মতো। তো ডাক্তারবাবু বলে গেল যদি না কমে আমি আবারও রাত্রে 2টো মতো দিয়ে যাব। তো আমি যখন ভেবেছিলাম যে 4-4টে আমাকে ইঞ্জেকশন নিতে হবে, তখন তো আমি পুরো হতাশ হয়ে গিয়েছিলাম। কারণ সকালে যে 2টো ইঞ্জেকশন দিয়ে গিয়েছে, তার মধ্যে একটা ইঞ্জেকশন এতটা পরিমাণে ব্যথা, আমি হাতটা নড়াতেই পারছিলাম না। এদিকে 1 কাপ মতো ORS নিয়ে চলে এসেছিলো, তার মধ্যে আমি 1 প্যাকেট 2 লিটারের বোতলে গুলে নিয়েছি। ওই জলটাতে এরপরে সব কিছু ওষুধ খাবো বা খাবারের জল, ওই ORSের জলটাই খেতে বলেছে। তো আমার আবার এই ORSের জলটা মোটেও পছন্দ নয়। এই ORSের জলটা খেতে হলে গাটা যেন আরও গুল্লায়, তবে এই ওষুধ খাওয়ার আরের দিক থেকে ঠিক আছে। তবে খাবার জলের পরিবর্তেও যদি বলা হয় যে ওই ORSের জলটা খেতে, তবে কিন্তু আমি সেটা খেতে পারবো না। তবে সোনামায়ের পাপা আমাকে বারবার বলে দিয়ে গিয়েছে ওই জলটা কিন্তু পুরোটা কমপ্লিট করবে বিকালে
সকালের মধ্যে। আমি তো এমনিতেই সারাদিনে 1 লিটার মতো জল খাই না, আবার আজকে তো আরোই খেতে ইচ্ছা করছে না। শরীরের অনেকই গাফেলতি করেছি। যখন সোনামা হয়নি তখন শরীর খারাপ হলে ওষুধ এনে দিলেও ওষুধ খেতাম না। তবে এখন সোনামায়ের কথা ভেবে না ওষুধগুলো একদম পরের পর খেয়ে নিই, কোনটা কখন রয়েছে না রয়েছে। তো খালি পেটে একটা ওষুধ ছিল, ওই ওষুধটা খেয়ে নিলাম। তারপরে অল্প পরিমাণে মুড়ির ঝোল খাচ্ছি। বড়মশাই ওষুধ আনেনি, তখনই দিদিভাই এই মুড়ির ঝোলটা দিয়ে গিয়েছে। সকাল থেকে যেহেতু কোনো কিছু খাইনি, তো দিদিভাই অনেকক্ষণ আগেই দিয়ে গিয়েছে। দিদিভাই খাইয়েও দিচ্ছিল। তা বললাম, দিদিভাই আমার এখন খেতে ইচ্ছা করছে না, আমি মাঝে একটু ঘুমিয়েছিলাম, তারপরে শরীরটা একটুকু হালকা লাগছে। তো বড়মশাই ওষুধগুলো নিয়ে আসার পরে বড়মশাই বললো যে খাবার পরেও বেশ অনেকখানি ওষুধ রয়েছে, তো ওগুলোও খেতে হবে। তো অল্প পরিমাণে চেষ্টা করো খাওয়ার। আর খাওয়ার সময় এতটাই গাটা গুল্লা ছিল, মনে ছিল যে এক্ষুনি আবারও বমি হয়ে যাবে। তো ওই ওষুধগুলোর জন্য আর সোনামায়ের কথা ভাবে আমাকে খাবারটা খেতে হচ্ছে। তাছাড়া কিন্তু আগে শরীর খারাপ হলে আমি খাবারও খেতাম না, ওষুধও খেতাম না, মানে নিজের শরীরে প্রচণ্ড পরিমাণে গাফিলতি করেছি। তো এই কারণেই হয়তো বলে যে বাচ্চা ছেলের মায়েদের কখনো শরীর খারাপ হতে নেই। আর বাচ্চা ছেলের মায়েদের শরীর খারাপ হলেও যতই শরীর খারাপ লাগুক না কেন, বাচ্চার কথা ভেবে আপনাকে উঠতে হবেই। বিশেষ করে বাচ্চারা আবার যদি আপনাদের হাতে ছাড়া না খায়, আর আমার তো সেই রকমই হয়েছে। সোনামা আমার হাতে ছাড়া কারো হাতে খাবার খাবে না, তো সেই কারণে আমার একটু বেশি টেনশন লাগে। আবার পরেও কটা ওষুধ ছিল, ওগুলোও খেয়ে নিলাম। এখন ঘড়ির কাঁটায় বাজবে ওই 3:45 মতো। সোনামাকে নিয়ে পরে শুয়েছিলাম 3টে মতো বাজবে ওই রকম টাইমে। আজকে দুপুরে কিন্তু সেরকম কোনো ঘুম হয়নি, কারণ মাথাটা এখনও পর্যন্ত ধরে রয়েছে। শরীরটা ক্লিয়ার হয়ে গিয়েছে, আর সেরকম বাথরুমও যায়নি, বমিও হয়নি। ওষুধগুলো খাওয়ার পর থেকে শরীরটা বেশি আরাম লাগছে। তবে ওই যে ঘুম থেকে ওঠার পর থেকে আবার মাথাটা যেন একদম দীপ 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 করছে, কেন জানি না। আর সোনামা আজকে সারাদিন সেই রকম আমাকে ঘাঁটতে পাইনি। আর এই ঘুম থেকে উঠে কতটা পরিমাণে খুশি হয়েছে দেখুন। আর এই দুপুরবেলায় একমাত্র আমাকে ঘুম থেকে উঠে পায়, তো সেই কারণে প্রচণ্ড পরিমাণে খুশি হয়। পেটু, সকাল থেকে আমার কাছে আসতে পাওনি? হাঁচিটা দেখো চন্দুদা, চন্দুদা হাঁচিটা দেখো গো। সোনুমা, তোমাকে ভাত তো খেয়েছিলে? বাবালছি, ও বাবালছি, হয়ে গেল ঘুমো, ঘুমো হয়ে গেল? হ্যাঁ, চলো এবারে খাবার খেতে হবে তো। হ্যাঁ, আমি সুস্থ হয়ে গেছি, তোমাকে এবারে খাবার খাওয়াবো তো। হ্যাঁ গো, তুমি খাবার খাবে? কেমন করে খাবার খাবে গো? অমনি অমনি করে? আমি কেমন করে খাবার খাইয়ে দিই তোমাকে? ইরে ঢ্যাক উঠে গেল। তুমি কি খেলে? মাম্পু খেলে? মাম্পু খেলে? কতটা খেলে গো? কতটা মাম্পু খেয়েছো দেখি দাও তো। কতটা খেয়েছো? অতটা? ও বাবা লে, যা আমার মাম্পুটা শেষ হয়ে গেল তো। এবারে কি খাবে তুমি? হ্যাঁ, আমার মাম্পুগুলো শেষ হয়ে গেছে? শেষ হয়নি, রয়েছে মাম্পু। এখন ঘড়ির কাঁটায় মিনিমাম ওই 4:30 পৌনে 5টা মতো বাজবে। এই মুহূর্তে সোনামাকে খাবার খাইয়ে আমি রেডি করিয়ে দিয়েছি। আপনারা তো জানেনই যে বিকালে ওর পাপা ওকে বেড়াতে নিয়ে যায়, তো সেই রকমই ওকে রেডি করিয়ে দিয়েছি। ওর পাপা নিয়ে চলে গিয়েছে। আর আজকে সকাল থেকে যেহেতু কোনো রকম উঠতে পারিনি, ঘরও পরিষ্কার করিনি, ঘর ঝেঁটা হয়নি, কিচ্ছু না। বিছানাটা জাস্ট কোনো রকমে বাসি বিছানাটা তুলে পরে একটুকু ঝেড়ে নিয়েছিলাম। আর এই বেশ কদিনই ভাবছি যে বিছানাটা তুলবো, কারণ একটু নোংরাও হয়েছিল। যে সকাল থেকে সেরকম কোনো পরিষ্কারও করতে পাইনি। আমার আবার মনের মধ্যে কি হয় জানি না, যেদিনকে বাড়িতে না থাকি বা যেদিনকে সকাল থেকে একটু শরীরটা খারাপ লাগে, ঘর পরিষ্কার করতে পারি না, সেই দিনে আমার বেডশিটটা চেঞ্জ করে দিতে ইচ্ছা করে। আর আজকের বেডশিটটা কিন্তু সত্যিই নোংরা হয়েছিল, তো সেই কারণেই চেঞ্জ করলাম, শুধু শুধু কিন্তু চেঞ্জ করিনি। বেডশিটটির সাথে সাথে বালিশের ওয়ার্ডগুলোও চেঞ্জ করে দিয়েছি, তারপরে বালিশের ওয়ার্ডগুলো পরিয়ে ওইখানেই রেখে দিয়েছি। আর এই যে তলাতে যে প্লাস্টিকটি পাতা থাকে, এই প্লাস্টিকটি একটু সরে গিয়েছিল এই সাইডটিতে, তো এই প্লাস্টিকটি একদম জায়গা মতো করে দিচ্ছি। কারণ সোনামা ওই সাইডটিতেই বেশিরভাগ টয়লেট করে থাকে, তো সেই কারণে টয়লেট করলে একদম পুরো তোষকারে সব কিছু ভিজে যাবে। আর এই যে উপরে যে কাঁথাটি পাতা রয়েছে, এই কাঁথাটিও ভাবছি বেশ কদিন ধরে কাচাকুচি করব। তবে এখন যেহেতু রোদের সেই রকম কোনো জোর দিচ্ছে না, বা কখনো কখনো বৃষ্টি নামিয়ে দিচ্ছে, তো সেই কারণে আর সাহস করে কাচাকুচি করতে পারছি না। দিন সকাল থেকে বিকাল পর্যন্ত বেশ ভালো মতো রোদ্দুর দিবে, বুঝতে পারবো, সেদিনকে না হয় কাঁথাটা কাচাকুচি করে নেবো। এদিকে আমার বেডশিটটাও ভালো করে পাতা হয়ে গিয়েছে। আর আমি যেদিনকে এই বেডশিট চেঞ্জ করি সেই
দিনেই আমার একমাত্র এই বালিশগুলো বিছানাতে রাখতে ইচ্ছা করে, তাও কিছুক্ষণের জন্য। সন্ধ্যের থেকে যখন সোনামাকে নিয়ে আবারও বসবো তখন থেকে কিন্তু আমি এই বালিশগুলো আবারও ওই সাইডে জায়গা মতন করে দেবো। যাই হোক, ওইদিকে বিছানা বাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে না হয় ঘরটা একটু ঝাটপাট দিয়ে নিই। তার আগে এই যে পা-পোছগুলো রয়েছে, এই পা-পোছগুলো একটু ভালো করে ঝেড়ে নিই। আমাদের বাড়িতে এমনিতেই তো ধুলোর পরিমাণটা অনেকটাই বেশি, যেহেতু এখনও পর্যন্ত স্নান করা হয়নি। আবার এখন বর্ষাকালে পায়ে পায়ে ধুলো বালি এসে যেন পরিমাণটা আরোই বেশি বেড়ে গিয়েছে। পা-পোছগুলি যদি একবেলা না ভালো করে পরিষ্কার করা হয় বা ঝাড়া হয়, তাহলে যেন একদম ধুলোর পরিমাণ পুরো স্তূপে দাঁড়িয়ে যায়। ভালো করে ঝেড়ে পরে ওই সিঁড়িগুলোতেই রেখে দিলাম। ভালো করে ঘরটা ঝেঁটিয়ে নিই, তারপরে না হয় জায়গা মতো পা-পোছগুলো রেখে দেবো। আর এই একবেলা যদি ঘরটা না ঝাড় দেওয়া হয়, ঘরটার থেকে মনে হয় কতটা পরিমাণে ধুলো বেরোয়। আর এখন যেহেতু প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় বা রাত্রে ঝড় বৃষ্টি আসছে, আর আমাদের যে বড় বড় ভেন্টিলেটারগুলো রয়েছে ওগুলো এখনও পর্যন্ত ফাঁকাই রয়েছে, যখন ঝড়টা উঠোয় তখন প্রচণ্ড পরিমাণে রুমের মধ্যে বালি ধুলো ঢুকে। তো বিছানাটা তো রাত্রেই পরিষ্কার করে দিই, তবে রাত্রে আর ঝেঁটানো তো হয় না, তো সেই কারণে সকালে প্রচণ্ড পরিমাণে ধুলো বেরোয়। আর আজকে যেহেতু সকাল থেকে ঝেঁটাইনি, তো সেই কারণে এখন তো প্রচণ্ড পরিমাণে ধুলো বেরিয়েছে। আর যতই শরীর খারাপ হোক না কেন, শরীরটা যদি একটুকু ভালো হয়ে যায় তখন মনে হয় ঘরটা একটুখানি পরিষ্কার করি। তো বিকালের কাজ সব কিছু দিদিভাই বাগিয়ে নিয়েছিল, আমাকে তো কোনো কিছুই দেখতে হয়নি। উঠে শুধুমাত্র সোনামাকে খাবার খাইয়ে পরে আমার রুমটা ভালো করে বাগিয়ে নিলাম। তারপরে দিদিভাই বলল যে বুনু আয়, চুলটা ছাড়িয়ে দিচ্ছি। কারণ আমার দুটো হাতেই দুটো ইঞ্জেকশন দিয়েছে, আর একটা হাতেরটা লাগেনি, তবে এই যে বাঁ সাইডের যে ইঞ্জেকশনটা দিয়েছে এটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে, আমি হাতটা তুলতে পর্যন্ত পাচ্ছি না। তো দিদিভাই বলল যে আয় বুনু, ছাড়িয়ে দিচ্ছি। তো আমার ভিডিও আপলোডের একটু কাজ ছিল, তো সেই কারণে ছাদেতে গিয়েছিলাম। আবার এসে পরে দেখলাম যে সোনা পাপা পটি করেছে। তারপরে সোনা পাপার পটিটা বাগাবে, ওকে ব্রেস্ট ফিডিং করাবে। তো সেই কারণে আমি মাকে বললাম যে মা একবার মতো চুলে তেলটা দিয়ে পরে ভালো করে আঁচড়িয়ে দাও। শাশুড়ি মায়ে কিন্তু বেশিরভাগ চুলে তেল দিয়ে আঁচড়িয়ে দেয়, আর আমার কেউ যদি মাথা লাড়ে আমার যে এতটাই আরাম লাগে, আমার মনের সঙ্গে সঙ্গে আমি ঘুমিয়ে পড়ি। অনেকজনও মাথা নাড়া পছন্দ করে না, তবে আমার কিন্তু মাথা যদি লাড়াঘাটা করে বেশ আরাম লাগে। আর মা কিন্তু বেশ ভালো মতো তেলও দিয়ে দেয়, জানেন তো। আমরা তেল দিলে কোনোখানটা তেল পাবে বা কোনো জায়গাটা পাবে না, তবে আমার শাশুড়ি মা যদি তেল দিয়ে দেয় পুরো জায়গাটায় ভালো মতো তেল পাবে। আর এতটাই আরাম লাগে কি বলবো। মা তো চুল ছাড়িয়ে দেবে, তবে যদি চুলটা না ধরি তাহলে সোঁটাটা পাকাতে পারে না, জানেন তো। আর আমি তো হাতটা তুলতেই পারছি না, তাহলে সোঁটাটা ধরবো কীভাবে। তো ওইদিকে বড় দিদিভাই ছিল, তো মা বললো যে একবার আয় চুলটা ধরে দে, তাহলে ভালো করে পাকিয়ে দেবো। আর আমার চুলটা যেহেতু পরিমাণে একটুখানি বড় রয়েছে, তো সেই কারণে মায়ের আর একটু বেশি অসুবিধা হচ্ছিল। এদিকে ঠাকুমাও চলে এসেছে চুলটা আঁচড়ায়, তারপরে না হয় ঠাকুমাকে চা আরে করে দেবো। আর এইদিকে দিদিভাই আমার পুরো চুল বাঁধাটা কমপ্লিট করে দিল। আজ তো সেই রকম কোনো বাড়ির কাজকর্ম করিনি যে কাজকর্ম ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, তবে কালকের থেকে আবারও ডেইলি আমার কাজকর্মের রুটিনটা আপনারা দেখতে পাবেন। তো যাই হোক, চলুন আজকের মতো আসি। আমার ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।